बिस्मिल्लाहिर रहमानिर रहीम। रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वाहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। সো আজকের আলোচনার টপিকটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, পারপাস অফ লাইফ, ফাইন্ড দ্য মিনিং অফ ইউর লাইফ। আমরা মানব সন্তান হিসেবে পৃথিবীতে জন্মগ্রহণ করেছি। একটা নির্দিষ্ট সময় আমরা পৃথিবীতে থাকব এবং সেই থাকার সময় আমরা কিছু কাজ করব, এবং সেই যে কাজগুলো করব তার উদ্দেশ্য কি হবে, কি হওয়া উচিত বা কি ধরনের হওয়া উচিত, সেটা যার কাছে যতটা পরিষ্কার হবে তার জীবনটা ততটাই স্বচ্ছ হওয়ার সম্ভাবনা বেশি, বা তার সফলতার সম্ভাবনা ততটা বেশি হয়। তো সেই জন্য এই বিষয়টাকে বুঝে নেওয়া বা জেনে নেওয়াটা খুব প্রয়োজন। সংকীর্ণ অর্থে দেখতে গেলে জীবনের উদ্দেশ্য সবারই কিছু না কিছু থাকে, কিন্তু বৃহৎ অর্থে এটার আরও কত দিক হতে পারে, বা তোমাদের যেটা উদ্দেশ্য সেই উদ্দেশ্যের কতটা কাছে বা দূরে আসো, সেটা আশা করি এই আলোচনা থেকে একটু পরিষ্কার হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। তো প্রথমে যেটা বলতে চাইবো সেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ আন্ডারস্ট্যান্ডিং দ্য পারপাস অফ লাইফ। এই বিষয়টা বোঝার গুরুত্ব কতখানি, এটা আমাদের জীবনের এইমস এবং অবজেক্টিভসগুলো ঠিক করতে সহযোগিতা করবে। জীবনের উদ্দেশ্যটা জানা থাকলে তবেই প্রতিটা পদক্ষেপে আমাদের অবজেক্টিভস কী হবে সেটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। জীবনের একটা গোল পাওয়া যাবে এবং ইউ উইল হ্যাভ দ্য মিশন টু ফুলফিল দ্য বিগার ভিশন। অর্থাৎ জীবনের একটা যে ভিশন থাকে, একটা দূরদর্শী একটা চিন্তাধারা থাকে মানুষের, সেটাকে ফুলফিল করার জন্য যে ছোট ছোট পদক্ষেপগুলো নিতে হবে সেগুলো সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পাওয়া যাবে, এবং জীবন সম্পর্কে ক্লিয়ারিটি আসবে। বেশিরভাগ মানুষেরই জীবন সম্পর্কে কোনো ক্লিয়ারিটি থাকে না, যে আমি কি, কেন এবং আমার গন্তব্য কোথায়, এই বিষয়টা সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা আসবে, এবং হেল্পস ইউ টু ফোকাস। যে কোনো কাজে তোমাকে ফোকাস করতে সহযোগিতা করবে। অর্থাৎ কোন কাজটা তোমার জন্য ইম্পর্টেন্ট এবং সেটাতে তুমি কিভাবে ফোকাস ধরে রাখবে, সেটা তোমার জীবনের উদ্দেশ্য যতটা তোমার কাছে ক্লিয়ার থাকবে সেটা তোমাকে ততখানি সহযোগিতা করবে। এছাড়া জীবনের যে কোনো প্রবলেমের সঙ্গে ডিল করতে সহযোগিতা করবে। অর্থাৎ জীবনের উদ্দেশ্য যতটা পরিষ্কার হবে, কোন প্রবলেমটা তোমাকে ব্যস্ত করবে, কোন প্রবলেমটা তোমাকে ব্যস্ত করবে না, বা কোনটা তোমার মনে কতটা প্রভাব ফেলবে এবং সেই প্রবলেমটাকে কিভাবে সমাধানের পথে নিয়ে আসা যাবে, সেটা সম্পর্কে খুব স্বচ্ছ ধারণা পাওয়া যাবে। ছোট ছোট বিষয় মানে মাইক্রো লেভেলে যেটা জীবনে যেটা সহযোগিতা করে সেটা হচ্ছে যে কি, এটা যে কোনো কাজে ফোকাস পয়েন্ট ঠিক করতে সহযোগিতা করে। অর্থাৎ আজকে সারাদিনে তোমার অনেকগুলো কাজ আছে, যে কাজগুলোর মধ্যে তোমার ফোকাস পয়েন্ট কোনটাই, কোন কাজটা তোমার জন্য সব থেকে ইম্পর্টেন্ট। টাইম ম্যানেজমেন্ট করতে সহযোগিতা করবে। যার জীবনের কোনো উদ্দেশ্য ঠিক ঠিকানা নেই, সে সকালে তাড়াতাড়ি কেন উঠবে? তোমার যদি দিনের একটা উদ্দেশ্য থাকে যে আজকের দিনে আমার এই কাজগুলো করতে হবে, তাহলে তোমার সকালে ওঠার তাড়া থাকবে, অন্যথায় থাকবে না। ঠিক একইভাবে জীবনের উদ্দেশ্য যত পরিষ্কার হবে, তোমার জীবনের প্রত্যেকটা সময়কে তুমি সঠিকভাবে ম্যানেজ করতে পারবে। অর্থাৎ কোন সময়ে কোন কাজ করা উচিত আর এই সময় কোন কাজটা বাদ দেওয়া উচিত, সেটা তুমি পরিষ্কারভাবে বুঝতে পারবে। প্রায়োরিটিস ঠিক করতে পারবে। অর্থাৎ কোন কাজটা তোমার জন্য ইম্পর্টেন্ট এবং কোন কাজটা তোমার জন্য ইম্পর্টেন্ট নয়, কোন কথাটা তোমার জন্য গ্রহণযোগ্য, কোন কথাটা তোমার জন্য বর্জনযোগ্য, সেটা তুমি ফিল্টার করতে পারবে এবং নিজের সম্পর্কে একটা সেলফ অ্যাওয়ারনেস তৈরি করবে, নিজের সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা তৈরি করবে। সেই জন্য এই পারপাস অফ লাইফের বিষয়টাকে বুঝে নেওয়াটা খুব দরকারি একটা বিষয়। এটাকে আমরা একটা পিরামিডের মাধ্যমে বোঝার চেষ্টা করব। অর্থাৎ পিরামিডের বৈশিষ্ট্য তোমরা জানো যে এর কি হয়, নিচের দিকটা চওড়া হয় এবং আস্তে আস্তে একটা চূড়ার দিকে ওঠে।
তো 8টা লেভেল মোটামুটি এগুলো বিভিন্নভাবে ব্যাখ্যা করা যায়। আমার মাথায় যতটুকু এসছে যে 8টা লেভেলের মাধ্যমে আমরা এই জীবনের উদ্দেশ্যগুলোকে একটা পিরামিডের মাধ্যমে বোঝার চেষ্টা করতে পারি। সবথেকে নিচের স্তর লেভেল 1-এ আমরা যেটা পাই সেটা হচ্ছে যে সুখের সন্ধান, হ্যাপিনেস বা প্লেজারের সন্ধান। অর্থাৎ যখন আমাদের জীবনের উদ্দেশ্য হয় সুখ। আমেরিকার স্লোগান, আমেরিকান ড্রিম, লাইফ, লিবার্টি অ্যান্ড পারস্যুট অফ হ্যাপিনেস। জীবন, স্বাধীনতা এবং সুখের সন্ধান। আমেরিকান নেশনের ড্রিম, অর্থাৎ তারা চাইছে যে প্রতিটা মানুষ এই কাজগুলো করবে। মজার ব্যাপার হচ্ছে আল্লাহ পাক কোরআনের মধ্যে কোথাও সুখের সন্ধান সম্পর্কে কোনো কথাই বলেননি। অর্থাৎ সুখের সন্ধান বিষয়টাকে কোনো গুরুত্বই দেওয়া হয়নি। অথচ বর্তমান মানুষের কাছে সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সুখের সন্ধান। কিভাবে খুশি থাকা যাবে, কিভাবে প্লেজার পাওয়া যাবে, এনজয়মেন্ট, প্লেজার, হ্যাপিনেস। এবং আমাদের আলোচনায় এই বিষয়টা সবথেকে নিম্ন স্তরে। বিষয়টা কীরকম? সুখ পাওয়া খুব সহজ। ছুটির দিনে তোমাকে সকালবেলা কেউ ঘুম থেকে তোলেনি, তাই তুমি 9টায় ঘুম থেকে উঠেছো, আজ তুমি সুখী। বাড়িতে বিরিয়ানি রান্না হয়েছে, তাই তুমি সুখী, তাই তো? আজ একটা বাইরে পার্কে ঘুরতে যাওয়া হবে, তাই তুমি সুখী। তো সুখ পাওয়াটা খুব একটা কঠিন কিছু না, এটা খুব সহজে পাওয়া যায়। যেমন সহজে পাওয়া যায় তেমনি এটা খুব ক্ষণস্থায়ী, বেশিক্ষণ থাকে না। যতক্ষণ তুমি বিরিয়ানিটা খাবে ততক্ষণ তুমি সুখী, শেষ হয়ে গেল, এরপর কি আবার নতুন কিছু একটা সুখের সন্ধানে যেতে হবে। তাই বলা হচ্ছে কি, হ্যাপিনেস বা প্লেজার এটা যদি জীবনের উদ্দেশ্য হয়, মুখ্য উদ্দেশ্য, অবশ্যই হ্যাপিনেসের খোঁজ করা যায়, কিন্তু যদি এটাই জীবনের মুখ্য উদ্দেশ্য হয়, অর্থাৎ জীবনের বেশিরভাগ সময় এইটাই খোঁজা হয়, তখন সেটা কেমন হবে? কারণ হ্যাপিনেস খুব চিপ, ইট ইজ ভেরি চিপ। কেন? সস্তা কেন? কারণ সহজে পাওয়া যায়, বেশি পরিশ্রম করতে হয় না, তাই না? সুখের জন্য বেশি পরিশ্রম করতে হয় না, এবং এটা খুব ইজিলি পাওয়া যায়, এবং এটা খুব টেম্পোরারি হয়, যার কারণে এটা একটা লুপের মতো কাজ করে, চক্রাকার পদ্ধতিতে ঘুরতে থাকে, ওয়ান আফটার ওয়ান। সকালে উঠলে দেরি করে সুখ পেলে, তারপরে আবার কিছু একটা করতে হবে, সেটা করলে সুখ পেলে আবার কিছু একটা করতে হবে, এরকমভাবে ক্রমাগত তোমাকে এই সন্ধানটা চালিয়ে যেতে হবে। এবং মজার ব্যাপার হচ্ছে সবসময় সুখী থাকাটা সম্ভব নয়, ইম্পসিবল। কারণ স্রষ্টা অনেক অনুভূতি দিয়ে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, সুখ তার মধ্যে একটা। সংগ্রামটাও জীবনের একটা অংশ। যেমন ধরো, পরীক্ষায় ভালো ফলাফল হওয়াটা সুখের বিষয়, এটা হ্যাপিনেস এনে দেবে, কিন্তু তার জন্য যে পরিশ্রমটা করতে হবে, সেই পরিশ্রম করার সময় নিশ্চয়ই সুখ পাবে না, তাই না? তাহলে সংগ্রামটাও জীবনের একটা অংশ। এবার কেউ যদি চায় যে আমি সব সময় সুখী থাকব, অর্থাৎ ভালো মার্কস পাওয়ার জন্য পরিশ্রম করব না কিন্তু ভালো মার্কস পাবো, এটা কখনোই সম্ভব নয়। হয় তুমি সারা বছর সুখের সন্ধানে পড়াশোনা নষ্ট করবে, দিয়ে ভালো রেজাল্ট পাবে না, অন্যথায় স্ট্রাগল করবে, ভালো রেজাল্টের সুখটা পাবে। অর্থাৎ যেটা বলতে চাইছি সেটা হচ্ছে সুখ সারাক্ষণ কখনোই সম্ভব নয়, রাইট? তো সেই জন্য সুখের সন্ধান জীবনে যদি মুখ্য উদ্দেশ্য হয়, তাহলে তোমাকে হতাশ হতে হবে।
এবং একটা পর্যায়ে গিয়ে ফ্রাস্ট্রেশন চলে আসবে, কারণ এটা কখনোই সম্ভব নয়, চিরসুখী কখনোই সম্ভব নয়। এবং রিলেশনশিপের ক্ষেত্রে সুখ পাওয়াটা আরও কঠিন, মানে কাউকে সন্তুষ্ট করা, আব্বা আমাকে সবসময়ের জন্য সন্তুষ্ট রাখা, হ্যাঁ, প্রিয়জনকে সবসময় সন্তুষ্ট রাখাটা আরও বেশি কঠিন। তাই সুখ সারাক্ষণের জন্য কখনোই ঘটবে না। ওকে, নেক্সট লেভেলে যদি আমরা যাই তাহলে আমরা পাবো সামাজিকতা, সোশ্যালিটি। এটার জন্য আরেকটু বেশি পরিশ্রম করতে হবে। কিরকম? সুখী হওয়ার জন্য বেশি পরিশ্রম করতে হচ্ছে না, কিন্তু যে সমাজে তুমি আছো সেই সমাজের সঙ্গে তুমি মিশে থাকতে চাইছো। তুমি চাইছো না যে সমাজের থেকে আমাকে আলাদা দেখাক, তুমি সবার মতো হতে চাইছো, তাহলে তোমাকে আরেকটু বেশি পরিশ্রম করতে হবে। অর্থাৎ যে সমাজের যেমন কালচার, তোমাকে সেই মতো নিজেকে গড়তে হবে, রাইট? তো সামাজিকতার আকাঙ্ক্ষা, যে সমাজে সবাই আমাকে গ্রহণযোগ্য করবে। অবশ্যই এটা মধ্যে খারাপের কিছু নেই, যদি সেটা তোমার অনেস্টি এবং নম্রতা, তোমার ভদ্রতা, তোমার সততার মাধ্যমে হয়, তাহলে সেটা ঠিক আছে। সমাজের সঙ্গে চলাটার মধ্যে কোনো খারাপ নেই, কিন্তু দেখা যাবে সমাজের সঙ্গে চলার জন্য যেটা করা উচিত নয় সেটাও করছো, তখন সেটা নেগেটিভ হয়ে দাঁড়ায়। এবং আমাদের যেটা সমাজ, বর্তমান সমাজ, সেই সমাজকে খুশি করতে গেলে এমন অনেক কিছু করতে হয় যেগুলো করা উচিত না, রাইট? ধরো ড্রেসিংয়ের কথা বলি, সমাজ অনুযায়ী চলতে গেলে তুমি তোমার পছন্দ মতো ড্রেস পরতে পারবে না, অনেক সময় হতে পারে। বা দেখা যাবে যে এরকম অনেক সময় হয় যে কোনো ইয়াং ছেলে বা মেয়ে, সে হয়তো গালি দিতে পছন্দ করে না, কিন্তু সে যখন তার বন্ধুদের সঙ্গে মেশে, সবাই গালি দেয়, তাই তাকেও গালি দিতে হয়। কারণ ওই সময় সে যদি গালি না দেয়, তুই তো বড্ড ভদ্র, তুই আমাদের সঙ্গে মিশিস না, ঠিক? তো সে কি করবে? ওই সামাজিকতার চাহিদা পূরণ করতে গিয়ে ওই রকম আচরণ করবে। এবং এক্ষেত্রে সব থেকে বেশি ভাবা হয় কি, যে লোকে কি বলবে। এটা ভাবতে গিয়ে বেশিরভাগ সময় সমাজের সঙ্গে মিশতে গিয়ে আমরা এমন কিছু করি যেগুলো করা উচিত না। এবং কি হয়, বেশিরভাগ ক্ষেত্রে এই যে ব্যাড হ্যাবিটস বা ব্যাড হবিজ, এগুলো আমরা সমাজ থেকেই পাই। বিশেষ করে বন্ধু সমাজ বলতে গ্রাম পাড়ার সমাজ হতে পারে, বন্ধু সমাজ হতে পারে, স্কুলের কালচার হতে পারে, ইত্যাদি। যে কোনো রকম সমাজ, মানুষ যে কোনো রকম ব্যাড হ্যাবিটগুলো কিন্তু এই সমাজ থেকেই পেয়ে থাকে। তাই সমাজকে সন্তুষ্ট করার বা সামাজিকতার আকাঙ্ক্ষা যদি জীবনের মুখ্য উদ্দেশ্য হয়, তাহলে সেটাও একটা নিম্ন স্তরের উদ্দেশ্য হয়ে দাঁড়াবে। নেক্সট স্টেপে যদি আমরা যাই, তাহলে আমরা দেখতে পাবো জনপ্রিয়তা, পপুলারিটির আকাঙ্ক্ষা। অর্থাৎ এই পর্যায়ে আমরা কেবলমাত্র সমাজে মিশে থাকতে চাই না, সমাজে সকলের আলোচনার পাত্র হতে চাই। আমি চাই যে আমার উপর সবসময় স্পটলাইট থাকবে, অর্থাৎ সবাই আমাকে নিয়ে আলোচনা করবে। এটার জন্য আরেকটু বেশি পরিশ্রম করতে হবে, তোমাকে একটু স্পেশাল দেখাতে হবে নিজেকে। সেটাও যদি তোমার এফর্ট, তোমার ভালো কাজ, গুড ডিডসের মাধ্যমে হয়, তোমার ট্যালেন্টের মাধ্যমে হয়, যে তোমার ট্যালেন্টের কারণে তোমার সমাজ তোমাকে ভালো চোখে দেখে বা তোমাকে নিয়ে আলোচনা করে, তাহলে সমস্যা নেই, ভালো জিনিস। কিন্তু যদি সেটা এই সোশ্যাল মিডিয়ার যুগে সামাজিকতা বা এই জনপ্রিয়তা পাওয়ার জন্য যেগুলো হয়, সেটা হেলদি নয়। কীরকম? এই যে ফেক শো অফ সোশ্যাল মিডিয়ায় যেটা হয়, সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা পাওয়া, অর্থাৎ লাইকস অ্যান্ড কমেন্টস, শেয়ারস অ্যান্ড সাবস্ক্রাইবস পাওয়ার জন্য মানুষ যেগুলো করে, সেগুলো সবসময় প্রশংসনীয় নয়,
সেখানে ফেক শো অফস হয়, তাই না? দেখা যাবে কারোর সঙ্গে কোনো একটা আইফোন ধার নিয়ে সেটা নিয়ে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় দেওয়া, দ্যাট ইজ এ ফেক শো অফ। এবং জনপ্রিয়তা অর্জনের জন্য মানুষ এরকম করে থাকে। সে মানে সমাজের যে কোনো স্তরের মানুষ, বিশেষ করে ধরো যারা, এই যে একটা উদাহরণ যদি নিই, যে মিউজিক ইন্ডাস্ট্রিতে ধরো কোনো সিঙ্গারের একটা অ্যালবাম বেরিয়েছে, খুব পপুলার হয়েছে, সে নাম যশ পাচ্ছে, কিছুদিন পর যখন তার গান আর কেউ শুনছে না বা তার নতুন অ্যালবামটা চলছে না, তখন সে কী করবে? এমন কিছু একটা কন্ট্রোভার্সি করবে, নিজের অপমানজনক এমন কিছু একটা করবে যাতে মিডিয়া তাকে নিয়ে ব্যস্ত থাকে, যাতে তাকে নিয়ে আলোচনা বন্ধ না হয়। দেখবে এটা ঘটে থাকে অনেক সময়। কি হয়, নেগেটিভ শো অফসের মাধ্যমে মানুষ জনপ্রিয়তা অর্জনের চেষ্টা করে, যেটা অ্যাকচুয়ালি এটা কি করছে, তার কোনো ট্যালেন্ট বাড়াচ্ছে না, তার কোনো অ্যাবিলিটি বাড়াচ্ছে না, তার মধ্যে কোনো ভালো জিনিস অ্যাড করছে না, জাস্ট সে মিথ্যা একটা ভেস ধরে মানুষের কাছে জনপ্রিয়তা অর্জনের চেষ্টা করছে, যেটা খুব নেগেটিভ। এবং সোশ্যাল মিডিয়ায় বর্তমানে এটাই বেশি ঘটে। এবং নেগেটিভ লিডারশিপ ঘটে, অর্থাৎ দেখবে ক্লাসের মধ্যে কোনো কোনো ক্ষেত্রে ঘটে কি, সেই বেশি পপুলার যে অন্যকে নিয়ে ভালো মজা করতে পারে, অর্থাৎ অন্যকে হেনস্থা করতে পারে। তার চারিদিকে আরো 5 জন ঘুরছে, তাদের উদ্দেশ্য হচ্ছে যে আমি টার্গেট না হয়ে যাই, অর্থাৎ তাকে লিডার বানিয়ে দেওয়া হয়েছে। এবং এই নেগেটিভ লিডারশিপের মাধ্যমে সে জনপ্রিয়তা অর্জনের মজা নেয়। এটাও খুব ক্ষতিকর একটা বিষয়। ওকে, নেক্সট লেভেলে যদি আমরা যাই, সম্মান, প্রেস্টিজ। কিছু মানুষ থাকে, কিছু লেভেলের মানুষ থাকে যাদের জীবনের উদ্দেশ্য হয় আরো সম্মান অর্জন। তারা প্রেস্টিজকে কেয়ার করে, এবং সেটাও যদি তাদের অ্যাবিলিটি, তাদের অ্যাচিভমেন্টসের মাধ্যমে হয়, তাহলে তাতে কোনো সমস্যা নেই। কিন্তু যখন সেটা কোনো ফেক ব্র্যান্ডিংয়ের মাধ্যমে হয়, শো অফসের মাধ্যমে হয়, তাহলে সেটা ক্ষতিকর। যেমন ধরো, এই জনপ্রিয়তা বা প্রেস্টিজ অর্জনের জন্য মানুষ কিছু তার আয়ত্তের বাইরে গিয়ে কিছু কাজ করে। যেমন ধরো, যে কোনো কোম্পানির ফোন কেনো বা ফোনের কভার কেনো, নর্মাল, কিন্তু আইফোনের কভার, তার মধ্যে একটু একটা বিষয় আলাদা থাকে। কি থাকে বলো তো? কভারের পেছনে একটা গোল ছিদ্র থাকে, যার মাধ্যমে মধ্য দিয়ে তার লোগোটা দেখতে পাওয়া যায়। অর্থাৎ ব্র্যান্ডিং, একটা দামি কিছুর সঙ্গে মানুষ নিজেকে যুক্ত করে সম্মান অর্জন করতে চেষ্টা করে। অর্থাৎ গ্রামে যদি কেউ একটা 4 চাকা কেনে, দেখা যাবে তার চাবিটা সে সবসময় নিয়ে ঘুরছে, একটু বেশি সময়, প্রয়োজন নেই তাও বারবার মুছছে বাইরে বের করে, ঠিক আছে? তো এগুলো ঘটে যখন মানুষ সম্মান অর্জনের মিথ্যে দৌড়ে লিপ্ত হয়। তবে অবশ্যই এটা যদি কারো অ্যাচিভমেন্টসের মাধ্যমে তার সম্মান আসে, তাতে কোনো সমস্যা নেই। সম্মান চাওয়া বা সম্মানের আকাঙ্ক্ষাতে কোনো সমস্যা নেই, কিন্তু জীবনের মুখ্য উদ্দেশ্য যদি এটা হয়ে যায়, তাহলে একটু সমস্যা হয়। ওকে, নেক্সট লেভেলে যদি যায়, কিছু মানুষ থাকে যারা সম্মানের পরোয়া করে না, জনপ্রিয়তার পরোয়া করে না, তারা শুধু চায় আরো টাকা, আরো ক্ষমতা। দেখবে কোটিপতি মানুষ, কিন্তু চুল উস্কো খুস্কো, ড্রেসিং একটা সাধারণ ড্রেস পরে ঘুরছে, একটা নর্মাল গাড়ি নিয়ে চড়ছে, কিন্তু তার মাসে কোটি কোটি টাকা ইনকাম। অর্থাৎ তারা এইসব কিছুকে পরোয়াই করে না, তারা চায় আরো টাকা। এবং ধরো কিছু পলিটিশিয়ানদের পাওয়ার, ক্ষমতার লোভ, তারা চায় আরো বেশি ক্ষমতা। তারা পরোয়া করে না যে মানুষ কি ভাববে, তাই না? তারা পরোয়া করে না যে মানুষ আমাকে কি নিয়ে ভাববে, তারা শুধু আরো বেশি টাকা এবং আরো বেশি শক্তি চায়।
হ্যাঁ, এবং যদি সেটা অর্থ বা শক্তি অর্জনটা যদি অনেস্টির সঙ্গে হয় এবং হালাল পদ্ধতিতে হয়, অবশ্যই তাতে কোনো সমস্যা নেই। ধনী হওয়াতে কোনো সমস্যা নেই এবং শক্তি থাকাতেও কোনো সমস্যা নেই, কিন্তু সেটা যদি হালাল ওয়েতে হয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হয় যারা এই রেসের মধ্যে পড়ে যায়, জীবনের উদ্দেশ্য যাদের হয়ে যায় যে আরও বেশি টাকা, তারা কোনো কিছুতে পরোয়া করে না। ফলে তারা লোভী হয়ে পড়ে এবং যে কোনো উপায়ে তা অর্জনের চেষ্টা করে। একটা ডোন্ট কেয়ার অ্যাটিটিউড তাদের মধ্যে চলে আসে এবং তারা যতই এটা করতে থাকে আরও আরও আরও, তখন তাদের এই আরোর কোনো সীমা থাকে না। ফলে শেষ পর্যন্ত তারা ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে, মানে তাদের লিমিট তো রাখতে পারে না। ফলে তারা অনেক অর্জন করার পরেও নিজের প্রতি অসন্তুষ্ট হয়ে পড়ে। ওকে, নেক্সট লেভেলে যদি যায়, আমরা দেখতে পাবো যে উৎকর্ষতা বা এক্সেলেন্স। অর্থাৎ কিছু মানুষ থাকে যারা যে কোনো কাজ বা তাদের যেটা কাজ তারা সেটা সেরা করার চেষ্টা করে, সবসময় নিজের 100% দেওয়ার চেষ্টা করে এবং তারা তাদের কাজকে ভালোবাসে, তাই তারা সেই কাজটার মধ্যে দিয়ে এক্সেলেন্স অর্জন করার চেষ্টা করে এবং ভালোবেসে কাজটা করে বলে তারা কখনো রেস্ট নেয় না এবং তারা টায়ার্ডও হয় না। ঠিক আছে, তো এই লেভেল থেকে হচ্ছে একটা উৎকৃষ্ট মানুষের উদাহরণ আমরা পাবো, যারা নিজের জীবনে এক্সেলেন্স খুঁজে বেড়ায়। অর্থাৎ তারা যে ফিল্ডে আছে সে ফিল্ডে সেরা হতে চায়। যদি ছাত্র হয় সেরা ছাত্র হবে, যদি খেলোয়াড় হতে চায় তারা সেরা খেলোয়াড় হতে চাইবে এবং জীবনে সাকসেসফুল হওয়ার পরেও ধরো যদি ডাক্তার হয় তারা সেরা ডাক্তার হতে চাইবে। তো যে কোনো ক্ষেত্রে তারা জীবনের সেরাটা হতে চায় এবং তারা সবসময় কি করে, নিজেকে অন্যের সঙ্গে নয় নিজেকে নিজের সঙ্গে তুলনা করে, অর্থাৎ সর্বদা নিজের বেস্ট দেওয়ার চেষ্টা করে এবং এরাই জীবনে বড় কিছু ঘটায়। আচ্ছা, নেক্সট লেভেলে যদি আমরা যাই তাহলে পাবো প্রভাব বা ইম্প্যাক্ট। এই ধরনের মানুষরা ইনক্রেডিবল এবং এই ধরনের মানুষদের জীবনের উদ্দেশ্য কি থাকে না, আমি পৃথিবীতে এসেছি পৃথিবীতে কিছু ছাপ রেখে যাব, যেন আমার মৃত্যুর পরেও মানুষ আমাকে মনে রাখে। একটা পৃথিবীতে প্রভাব ফেলে যাব, এমন কিছু করব যেন মানুষ আমাকে মনে রাখে। একটা বৃহত্তর তাদের জীবনের উদ্দেশ্য থাকে এবং সেটার উপরেই তারা কাজ করে। যেমন ধরো যে কোনো যদি কোনো সায়েন্টিস্ট হয় যারা হয়তো মেডিকেলের উপর কোনো একটা রিসার্চ করছে, এমন কিছু মেডিসিন আবিষ্কার করার চেষ্টা করছে যেটা ভবিষ্যৎ প্রজন্মকে আরো ভালো করবে। হ্যাঁ, বা যে কোনো সৃষ্টিশীল মানুষ যারা পৃথিবীতে একটা ছাপ রেখে যেতে চায়, এটা একটা লেভেলের মানুষ। আচ্ছা, এরও উপরে যদি যায় তাহলে আমরা পাবো সে সমস্ত মানুষ যারা সত্যের সন্ধান করে, আলটিমেট ট্রুথ, সত্যের সন্ধান করে, ন্যায়ের সন্ধান করে, জাস্টিসের সন্ধান করে। সত্যের সন্ধান মানে সত্য কি? হোয়াট ইজ ট্রুথ? ট্রুথ ইজ আল্লাহ, দি হক। আলটিমেট ট্রুথ হলো কি? স্রষ্টা হলেন আলটিমেট ট্রুথ, অর্থাৎ যারা স্রষ্টার সন্ধান করে, পৃথিবীতে সত্য প্রতিষ্ঠা করার চেষ্টা করে এবং পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করার চেষ্টা করে, সেই সমস্ত মানুষরা হলেন এই সর্বোচ্চ স্তরের মানুষ। এবং এনাদের উদাহরণ হলো প্রত্যেকটা আম্বিয়া আলাইহিস সালাম, অর্থাৎ প্রত্যেকটা নবী রসুল। প্রত্যেকটা নবী রসুলগণের যে জীবনের উদ্দেশ্য সেটা হলো সত্যের সন্ধান। তারা সত্যের সাধনা করে গেছেন। কিছু কিছু ক্ষেত্রে আল্লাহর ওলিদেরও এই ধরনের জীবনযাত্রা হয়।
তা সবকটা স্তর যদি একত্রিতভাবে দেখা হয় তাহলে এখান থেকে আমরা কি অ্যানালাইজ করতে পারবো সেটা আমরা দেখব। দেখো, এই পিরামিডে যদি ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য খুঁজতে যাই তাহলে কি দেখতে পাচ্ছি কমন কিছু বিষয়, যে সব থেকে নিচের স্তরে কি ছিল? সুখের সন্ধান। তার জন্য বেশি কষ্ট করতে হয় না, বেশি এফোর্ট দিতে হয় না। কিন্তু যত উপরের দিকে উঠতে হবে তত কি করতে হবে? বেশি কষ্ট করতে হবে, বেশি পরিশ্রম করতে হবে। সব থেকে নিচের দিকে, যত নিচের দিকে নামবো তত কি হবে? খুব ইজি অ্যান্ড চিপ। এগুলো হবে কি? ইজি এবং চিপ, সস্তা। আর যত উপরের দিকে যাওয়া হবে তত সেগুলো আরো দামি এবং সেগুলো পেতে একটু কাঠিন্য ভোগ করতে হবে। নিচের দিকে ম্যাক্সিমাম মানুষ, পৃথিবীর বেশিরভাগ মানুষ আছে কোথায়? নিচের দিকে স্তরগুলোতে। যত তুমি উপরের দিকে যাবে তত কি হবে? মানুষের সংখ্যা কমতে থাকবে এবং সর্বোচ্চ স্তরে হাতে গোনা কিছু মানুষকেই আমরা দেখতে পাবো। ওকে, নিচের স্তরের যে বিষয়গুলো সেগুলো সবই শর্ট টার্ম, এগুলো লং লাস্টিং না, তাই না? আর যত উপরের দিকে যাব সেগুলো হচ্ছে লং টার্মের, তাদের এফেক্ট থাকবে। এবং লাস্ট পয়েন্টটা খুব মজার, যে নিচের স্তরগুলোর কখনো উপর স্তরের বেনিফিট দেবে না, কিন্তু উপরের স্তরগুলো নিচের স্তরের সমস্ত বেনিফিটস দেবে। কিরকম? ধরো কারো জীবনের উদ্দেশ্য সুখের সন্ধান, বা যে মুহূর্তে একটা মানুষের জীবনের উদ্দেশ্য সুখের সন্ধান, সে সেই মুহূর্তে পপুলারিটির আশা করতে পারে না। ধরো তুমি একটা সিনেমা দেখছো, এর মাধ্যমে তুমি কি পপুলার হবে? এক্সেলেন্স আসবে না, তাই না? বা সিনেমা দেখার মাধ্যমে পৃথিবীতে কোনো ছাপ ফেলা যাবে না। সুখের সন্ধান, বিরিয়ানি খাচ্ছ, কি যায় আসে? পৃথিবীর তাতে কি যায় আসে? অর্থাৎ যখন তুমি সুখের সন্ধানে আছো তখন কিন্তু উপরের লেভেলের বেনিফিটস আসবে না। কিন্তু যদি যত উপরের লেভেলে যাবে তত কিন্তু নিচের লেভেলের বেনিফিটসগুলো পাবে। যেমন ধরো, যদি কেউ, আমি ধরছি প্রেস্টিজ লেভেলে আছে, সম্মানের সন্ধান বা সম্মান তার জীবনের উদ্দেশ্য, সেক্ষেত্রে সে পপুলারিটি পাবে, বিএস পাবে। যে সম্মানিত ব্যক্তি নিশ্চয়ই সে পপুলার, যে পপুলার সে নিশ্চয়ই তার সমাজে স্থান পাবে, অর্থাৎ সামাজিকতা হবে। এবং যার সম্মান আছে, যে পপুলার, যার সামাজিকতা আছে, সে নিশ্চয়ই সুখী, তাই না? তাহলে নিচের তিনটে স্তরেই তার জন্য অ্যাভেলেবেল, বা স্তরের সুবিধাগুলো। আবার ধরো যে ইম্প্যাক্ট পর্যায়ে আছে, যে পৃথিবীতে ছাপ রেখে যায়, যে পৃথিবীতে তার ছাপ রেখে দিতে চাইবে, তাকে নিশ্চয়ই বড় কিছু করতে হবে। অর্থাৎ সে যে বিষয়টা নিয়ে কাজ করবে সেই বিষয়ে তার এক্সেলেন্স থাকতে হবে। একটা সায়েন্টিস্টকে মানুষ মনে রাখবে, কখন মনে রাখবে? যখন সে তার ফিল্ডে এক্সেলেন্ট কিছু করবে, এবং এক্সেলেন্ট করার জন্য তাকে তার সর্বোচ্চ প্রচেষ্টা করতে হবে, রাইট? তাহলে যখন সে ইম্প্যাক্ট পর্যায়ে থাকবে তার জন্য এক্সেলেন্স অটোমেটিক্যালি চলে আসবে, তার কাছে মানি অ্যান্ড পাওয়ারও আসবে, এবং ক্রমাগতভাবে নিচের সমস্ত স্তরের বেনিফিটসে পাবে। আর নিচের স্তরে থাকলে কিন্তু উপরের স্তরের কোনো বেনিফিটস পাওয়া যাবে না। আচ্ছা, যদি আমরা এই সমস্ত স্তরগুলোকে অ্যানালাইজ করি, তাহলে আমাদের জন্য কোন স্তর বা কোথা থেকে আমাদের শুরু হওয়া উচিত? দেখো, ফার্স্ট স্টেপে কি আছে? প্লেজার ইজ ভেরি চিপ। এটা খুব সস্তা, এবং আমরা সস্তা হতে চাই না, তাই না? আমরা সস্তা হতে চাই না, তাই আমরা কেবল সুখের সন্ধান আমাদের জীবনের উদ্দেশ্য হতে পারে না।
এবং তারপরের স্তর কি ছিল? সামাজিকতা। একটা বোকা এবং ফার্স্ট্রেটেড সমাজে মিশে থাকার কতটা প্রয়োজন আছে, বা তাদেরকে, সেই সমাজকে সন্তুষ্ট করার কতটা প্রয়োজন আছে। যদি একটা সমাজ হয় যেখানে ইন্টেলেকচুয়াল সমাজ, যে সমাজের মেম্বাররা ভালো ভালো বই পড়ে, জ্ঞানী মানুষ, অবশ্যই সেই সমাজে মিশে থাকার জন্য তোমাকে পরিশ্রম করা উচিত। এবং সেটা যখন তুমি সেটা করবে, তখন অটোমেটিক্যালি তুমি এক্সেলেন্স বা ইম্প্যাক্ট পর্যায়ে চলে যাবে। উদাহরণ হিসেবে ধরুন, একটা সায়েন্টিস্টদের সমাজ আছে, মানে সায়েন্টিস্ট গ্রুপ, যেখানে সায়েন্স নিয়ে আলোচনা হয়। সেখানে একজন চায়ের দোকানে বসে থাকার মানুষ, যে সারাদিন চায়ের দোকানে কাটায়, সে নিশ্চয়ই ওই সমাজে স্থান পাবে না, রাইট? তাহলে ওই সমাজে সায়েন্টিস্ট গ্রুপে যে স্থান পাবে, সে নিজেই এক্সিলেন্ট হবে, তাই না? তো সেই জন্য যদি সমাজ সেই রকম হয় তাহলে ঠিক আছে, কিন্তু জেনারেলি যেটা হয়, বর্তমান এই তথাকথিত সমাজের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার প্রচেষ্টা যদি জীবনের উদ্দেশ্য হয়ে দাঁড়ায়, তাহলে সে বোকামি করবে, তাই না? এবং পপুলারিটির ক্ষেত্রেও তাই। তুমি কার চোখে পপুলার হবে? হু কেয়ার্স যে XYZ তোমার ব্যাপারে কি ভাবলো? যার নিজের কোনো ভ্যালু নেই, সে তোমার ব্যাপারে কি ভাবলো সেটা নিয়ে তুমি ব্যস্ত হবে কেন? অর্থাৎ ফেক পপুলারিটিরও কোনো প্রয়োজন নেই। এবং নেক্সট লেভেল কি ছিল? প্রেস্টিজ, রাইট? এবং আমরা বিশ্বাস করি প্রেস্টিজ কামস ফ্রম আল্লাহ। আল মুজিব, অর্থাৎ আল্লাহর একটা গুণগত নাম আল মুজিব, সম্মান দানকারী, তাই তো? তো সম্মান আল্লাহর তরফ থেকে আসে, আমরা সম্মানের পেছনেও ছুটব না। তাহলে অ্যাজ এ মুসলিম আমাদের কোন জায়গা থেকে শুরু করা উচিত? তারপরের স্টেপে কি ছিল? মানি অ্যান্ড পাওয়ার। কিন্তু আমরা জানি মানি কান্ট বাই হ্যাপিনেস, রাইট? তাহলে মিথ্যা টাকার পেছনে ছোটা এবং সেটা সঞ্চয় করে রাখার মধ্যে কিন্তু শান্তি নেই। ওটা কেবলই একটা র্যাট রেসের মতো ছোটা হবে। তাই এই পর্যায়টাও আমাদের জন্য নয়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যতিক্রম থাকতে পারে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের অভিভাবকরা এই পর্যায় পর্যন্তই ভাবতে পারে, এর উপরে ভাবতে পারে না। ধরো কেউ ডাক্তার হতে চায়, তা জীবনের উদ্দেশ্য কেবলই ডাক্তার হওয়া, তাহলে সে কোন পর্যায়ে আছে? এই পারপাস পিরামিডের কোন লেভেলে আছে? প্রেস্টিজ, রাইট? মানি অ্যান্ড পাওয়ার নয়। মানে ডাক্তারের থেকে ব্যবসায়ীদের টাকা বেশি। যদি মানি অ্যান্ড পাওয়ার কারোর উদ্দেশ্য হয়, জীবনের উদ্দেশ্য হয়, তাহলে সে চাইবে যে আমি এন্টারপ্রেনার হব, বড় একটা ইন্ডাস্ট্রি খুলব, বা বড় পলিটিশিয়ান হব, বা সোশ্যাল অ্যাক্টিভিস্ট হব। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যারা কেবলই ডাক্তার হতে চায় তারা ওই প্রেস্টিজ লেভেল পর্যন্ত এসেই থেমে যাচ্ছে। কিন্তু আল্লাহ বলছেন যে তোমরা হলে আশরাফুল মখলুকাত, সেরা সৃষ্টি, এবং মুসলিম উম্মাহ হচ্ছে তাদের মধ্যে সেরা। তাহলে আমরা হলাম অলরেডি সেরাদের অন্তর্গত আল্লাহর মতে। তাহলে আমাদের নিশ্চয়ই ওই নিচু লেভেলের থাকাটা মানায় না। আমাদের স্তর হওয়া উচিত কমপক্ষে এক্সেলেন্স থেকে, অর্থাৎ উৎকর্ষতা, অর্থাৎ নিজের 100% দেওয়া। এবার আমার মধ্যে কতটা ক্যাপাবিলিটি আছে, আমাদের মধ্যে কতটা ক্যাপাবিলিটি আছে? আল্লাহর মতে লিমিটলেস। আল্লাহ আমাদেরকে যথেষ্ট
অ্যাবিলিটি না, মানে যথেষ্ট সম্ভাবনা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, এবং সেই সম্ভাবনা সম্পূর্ণ ব্যবহার করতে পারলে আমরা সবাই এক্সেলেন্ট হতে পারি। তাই আমাদের চিন্তাধারার মধ্যে জীবনের উদ্দেশ্যের এই লেভেলে ফার্স্ট লেভেল হবে এক্সেলেন্স, নেক্সট লেভেল ইম্প্যাক্ট, এবং অন্তিম পর্যায়ে আলটিমেট ডেস্টিনেশন কি হবে? কারণ আমরা সবাই জানি একদিন আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এবং আল্লাহ সেখানে প্রশ্ন করবেন নেয়ামত সম্পর্কে, অর্থাৎ তোমাকে যা দেওয়া হয়েছিল তুমি সেটার কীরকম ব্যবহার করেছো, তোমাকে যে মেধা দেওয়া হয়েছিল তুমি মেধার কি ব্যবহার করেছো, তোমাকে যে অর্থ দেওয়া হয়েছিল সেটার কি ব্যবহার করা হয়েছে, তোমাকে যে স্বাস্থ্য দেওয়া হয়েছিল সেটার কি ব্যবহার করেছো, তোমাকে যে সময় দেওয়া হয়েছিল সেটা তুমি কেমন ব্যবহার করেছো। অর্থাৎ আল্লাহ প্রশ্ন করবেন যে তোমাকে আমি যেগুলো দিয়েছিলাম সেগুলো তুমি কতটা ব্যবহার করেছো আর কতটা অপচয় করেছো। তাই আমাদের অবশ্যই এক্সেলেন্স পর্যায় থেকে শুরু করে সত্যের সন্ধান অর্থাৎ আল্লাহর সামনে দাঁড়াতে হবে। তাই জীবনটা সৎভাবে কাটাতে হবে এবং আশেপাশের মানুষগুলোর মধ্যেও জাস্টিস এবং ট্রুথকে প্রতিষ্ঠা করতে হবে, তাহলে ওটা হবে আলটিমেট ট্রুথের লেভেল। তো সেটা খুব কঠিন, খুবই কঠিন, এবং যেহেতু জাস্টিস পুরোপুরি ঘটবে না, মানুষ জীবদ্দশায় পৃথিবীতে পুরোপুরি জাস্টিস দেখতে পাবে না, তাই এটা নিয়ে কাজ করাটা খুব কঠিন। অন্ততপক্ষে আমাদেরকে ইম্প্যাক্ট লেভেল থেকে শুরু করা উচিত, এক্সেলেন্স লেভেল থেকে শুরু করা উচিত। আল্লাহ কি বলছেন যে আল্লাহ বলছেন যে কোনো বোঝা বহনকারী বইবে না অপরের বোঝা, কোনো বোঝা বহনকারী অপরের বোঝা বইবে না। আর এই যে মানুষ যা পাওয়ার জন্য চেষ্টা করে তাছাড়া সে কিছু পায় না, আর এই যে তার চেষ্টা সাধনার ফল শীঘ্রই তাকে দেখানো হবে। যে লোক সর্বত্র প্রচেষ্টা চালায় সে তার নিজের কল্যাণেই প্রচেষ্টা চালায়, আল্লাহ সৃষ্টি জগৎ থেকে অবশ্যই বেপরোয়া। কাজেই কেউ যদি মুমিন হয়ে সৎ কাজ করে তবে তার প্রচেষ্টা অস্বীকার করা হবে না, আমি তা তার জন্য লিখে রাখি। কোনো বোঝা বহনকারী বইবে না অপরের বোঝা, অর্থাৎ প্রত্যেককে যে কাজ দেওয়া হয়েছে এবং সেই কাজের জন্য যে সম্ভাবনা দেওয়া হয়েছে সেটা প্রত্যেকটা মানুষ তার নিজের জন্য জবাব দেবে, কেউ অপরের জন্য জবাব দেবে না। এবং কি বলা হচ্ছে, চেষ্টা যে করবে, যে যেটার জন্য চেষ্টা করবে সে সেটা ছাড়া অন্য কিছু পাবে না। অর্থাৎ যার জীবনের উদ্দেশ্য যেটা হবে এবং সেই উদ্দেশ্য সফলের জন্য সে যতটুকু শ্রম দেবে সে সেটা ছাড়া অন্য কিছু পাবে না। তাই আমাদের লাইফের গোলটা অ্যাটলিস্ট উচ্চ স্তরে রাখা উচিত। এবং প্রচেষ্টার কথা বলা হচ্ছে, এই যে জীবনের উদ্দেশ্যের ব্যাপারে কথা হলো এবং সেই সম্পর্কে বিভিন্ন কাজ, বিভিন্ন উদাহরণ আসতে পারে, কিন্তু আল্লাহর কাছে, স্রষ্টার কাছে কোনটা ইম্পর্টেন্ট? স্রষ্টার কাছে কি ইম্পর্টেন্ট? স্রষ্টার কাছে ইম্পর্টেন্ট হলো প্রচেষ্টা, এফর্ট। কিয়ামতের দিন এরকম অনেক নবী আল্লাহর সামনে দাঁড়াবেন যাদের পেছনে একজনও ফলোয়ার থাকবে না, অর্থাৎ প্রত্যেকটা নবী তাদের ফলোয়ারদের টিম নিয়ে দাঁড়িয়ে থাকবেন। এবং এরকম অনেক নবী উঠে আসবেন যাদের পেছনে একজনও ফলোয়ার নেই, অর্থাৎ তাদেরকে আল্লাহ পৃথিবীতে সত্যের বাণী পাঠানোর জন্য পাঠিয়েছেন এবং তারা মানুষকে বলেছে, কিন্তু একজন মানুষও কনভিন্স হয়নি, অর্থাৎ কেউ তার কথা শোনেনি, অর্থাৎ তার কোনো ফলোয়ার নেই। তাহলে আমাদের দৃষ্টিতে তিনি সফল না অসফল? রেজাল্ট কি?
রেজাল্ট জিরো। কিন্তু আল্লাহর দৃষ্টিতে তারা পুরোপুরি সফল, তারা জান্নাতুল ফিরদাউসেই থাকবেন। কেন? কারণ আল্লাহ দেখবেন প্রচেষ্টা। একমাত্র সত্তা যিনি প্রচেষ্টা দেখেন, আর বাকি সবাই কি দেখে? ফলাফল, তাই না? ধরো ভবিষ্যতে তোমরা যখন বায়োডাটা লিখবে, তাতে তোমরা রেজাল্ট লিখবে যে মাধ্যমিকে এত, এইচএসে এত, এটসেট্রা এটসেট্রা। ওখানে কি লেখা আছে? ফলাফল, রেজাল্ট। কিন্তু ওখানে লেখা নেই যে ওই নাম্বারটা পাওয়ার জন্য তুমি কতটা পরিশ্রম করেছিলে। ওখানে লেখা থাকবে না তুমি করাত জেগেছিলে। ওখানে লেখা থাকবে না যে শরীর অসুস্থ হওয়া সত্ত্বেও তুমি পড়েছিলে। ওটা কিন্তু লেখা থাকবে না। ওখানে কেবল ফলাফলটা লেখা থাকবে। এবং ওই এফর্টটা লিখে রাখছেন কে? আল্লাহ। সব লিখে রাখি, তাই না? প্রচেষ্টাগুলো আল্লাহ লিখে রাখেন। তো আল্লাহ বিচার করবেন প্রচেষ্টা দিয়ে, যে তুমি কতটা চেষ্টা করেছো। কারণ ফলাফল কার হাতে? আল্লাহর হাতে, তাই না? আমাদের হাতে আছে সঠিক নিয়তে কাজ করে যাওয়া। এবং সেই জন্যই জীবনের উদ্দেশ্যটাকে, লাইফের পারপাসটাকে একটা উচ্চ লেভেলে রেখে সেই অনুযায়ী পরিশ্রম করে যাওয়াটা হচ্ছে আমাদের কাজ। এবং সেটাই আল্লাহ পাক দেখবেন। যত পারপাস হায়ার হবে, তত লাইফটা মিনিংফুল হবে। এবং বড় একটা ভিশনকে ফুলফিল করার জন্য ছোট ছোট মিশন আমরা প্ল্যান করতে পারবো। এবং ইসলামে মৃত্যু পরবর্তী জীবনকেও আমরা বিশ্বাস করি, অর্থাৎ আফটার লাইফে আমরা বিশ্বাস করি। তাহলে একটা কত দূরের বিষয়। অর্থাৎ এর মাধ্যমে আমাদেরকে দূরদর্শিতা শিক্ষা এর মধ্যে লুকিয়ে আছে, যে শুধু আজকের নয়, ভবিষ্যৎ, শুধু দুনিয়াবী ভবিষ্যৎ নয়, তারও পরবর্তী ভবিষ্যতের কথা ভাবতে বলা হচ্ছে। তাই যে ভবিষ্যৎ, সুদূর ভবিষ্যতের কথা ভাবতে পারবে, সে নিশ্চয়ই সংকীর্ণ সুখের সন্ধান করবে না, রাইট? তার কাছে জীবনের উদ্দেশ্যটা অনেক বড় এবং পরিষ্কার হবে। আল্লাহ আমাদেরকে বোঝার এবং সেই মতো চলার তৌফিক দান করুন। আমিন।